সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা না কাটলে প্রকট হবে বেকারত্ব, শঙ্কা বিশ্লেষকদের। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। তৃতীয় ধাপের 64 পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, বিদ্রোহ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সৎ ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, সতর্ক থাকতে হবে অনুপ্রবেশকারীদের বিষয়ে বলেছেন মন্ত্রীরা। দুর্নীতির উদ্দেশ্যেই $3 করোনা টিকা $5 কিনছে সরকার, অভিযোগ বিএনপি। 30 ডিসেম্বর পালন করবে গণতন্ত্র হত্যা দিবস। গুলিস্তানের সুন্দরবন স্কোয়ারে 400-র বেশি অবৈধ দোকান উচ্ছেদ, ভাঙার আগে সময় দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে সামনে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রস্তুত করার পাশাপাশি এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হয় অন্তত 20 লাখ নতুন মুখ। এই বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থানে স্বাভাবিক সময় এমনিতে প্রয়োজনীয় বিনিয়োগ হয় না। তারপর করোনা বাস্তবতায় দেশীয় বিদেশি বিনিয়োগ প্রায় স্থবির। সবশেষ হিসেব বলে শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগ কমেছে 36%। এমন বাস্তবতায় বেজার চেয়ারম্যান বলছেন, করোনাকালে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রস্তুতে জোর দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাতে এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার জায়গাগুলো কিছুটা হলেও সংকুচিত হয়েছে। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো বরং অন্য সময়ে করোনার পূর্বে যে অবস্থায় ছিল বেজার অর্থনৈতিক অঞ্চল ডেভেলপমেন্টের কাজ, করোনাকালে তার চাইতে বেশি মাত্রায় উন্নয়ন করা হচ্ছে। ইউরোপ আমেরিকা এখন করোনা ধাক্কায় হিমশিম, তবে খানিকটা স্বস্তির জায়গায় রয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশে তাদের বিনিয়োগ বেড়েছে 40%। তাই এখন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতেই বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জাপানদের অর্থ এক্সেস আছে, ওখানে জিরো ইন্টারেস্টও ইভেন বিনিয়োগ করতে পারছে না। তবে এখানে ইন্টারেস্ট এখানে এসে পাবে, ইন্টারেস্ট ডেফিনেটলি জিরো হবে না, পজিটিভ। তবে জাপানে আকৃষ্ট হতে পারে এবং এটা আমাদের জন্য ইতিবাচক। তবে তাদেরকে আকৃষ্ট করতে হলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। নেক্সট ইয়ার থেকে অবস্থাটা অনেক চেঞ্জ আসবে এবং আমরা মনে করি যে বিনিয়োগ তখন অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই একটা বছর যেহেতু তারা আসছে, বাংলাদেশকে তারা একটা ভালো মার্কেট হিসেবে এখন চিন্তা করছে, কারণ আমাদের পার ক্যাপিটা জিডিপি $2000 ক্রস করছে। সামনে জাপানে বড় অঙ্কের বিনিয়োগ পাইপলাইন আছে বলছেন সংশ্লিষ্টরা। এখন পাইপলাইনে আমরা যেটা শুনতে পাচ্ছি যে অটোমোবাইল সেক্টরে কিছু বড় বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে। এটা নিয়ে বাংলাদেশ সরকার এবং জাপান সরকার একসাথেই কাজ করছে যাতে কিছু ভালো ইনভেস্টমেন্ট এখানে আসে, কারণ অটোমোবাইল সেক্টর অথবা মোটর বাইক সেক্টর এগুলি যখন একটা বিনিয়োগ আসে তখন ওইটার সাথে কিন্তু অনেকগুলো অ্যানসিলারি ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করে, কাজে এগুলো খুবই আশার কথা। কিছু সেক্টরে বিদেশি বিনিয়োগ নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। সেখানে জাপানি ইকোনমিক জোন আমরা যেটাকে বলি 1000 একর জমিতে প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা আশা করি শখানেক জাপানি বিনিয়োগকারী এখানে আসবেন এবং এটার এখন দিনরাত ডেভেলপমেন্ট চলছে। রাজধানীর আশেপাশে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে বলেও জানান বেজার চেয়ারম্যান। ক্ষেত্রে জিএমা হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর ঝুঁকিতে বছর জুড়েই টালমাটাল ছিল দেশের অর্থনীতি। রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির হার ধরে $42 বিলিয়ন রেকর্ড রিজার্ভ করলেও অর্থনীতির বেশিরভাগ সূচকে ছিল ভাটার টান। ভাইরাস আতঙ্কে থমকে যাওয়া ব্যাংক ও সেবা খাত সহ রপ্তানি খাত হোঁচট খেলেও বছর শেষে ঘুরে দাঁড়ায় অনেকখানি। অলিখিত করোনা মন্দায় ছোট বড় উদ্যোক্তা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হন, কর্মহীন হয়ে পড়েন অনেকে। অর্থনীতির এই অবস্থাকে ঝরাপাতার সাথে তুলনা করেছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর হাসান এইচ মনসুর। আমদানি রপ্তানি থেকে শুরু করে অর্থনীতির বেশিরভাগ সূচকের ইতিবাচক ধারায় শুরু হয় 2020 সাল। তখনও কারো ধারণা ছিল না অর্থনীতির গতি একেবারে থামিয়ে দেবে করোনা।
কিন্তু মার্চের লকডাউনে হঠাৎই বন্ধ হয়ে যায় কলকারখানার চাকা। বন্ধ বা সীমিত হয় ব্যাংক বিমার লেনদেন। বিপণী বিতানে তালা ঝোলায় থমকে দাঁড়ায় অর্থনীতি। সব মিলিয়ে খুব একটা সুখকর ছিল না এবছরের পথ চলা। বছরটা এমন একটা বছর যেটা অনেকে বলা যায় ছিন্ন পাতার মতো, অর্থাৎ পাতাটা জন্মে পাতাটা ছিঁড়ে গেল, কিন্তু আমরা কিছু পেলাম না। এদিকে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত এবং কয়েক মুহূর্ত পরই আবার তা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন কর্মীরা। একবার ঢাকা ছাড়া এবং পরক্ষণে ঢাকায় ফেরা পোশাক কর্মীদের মাধ্যমে করোনা বিস্তারের শঙ্কাও ছড়িয়ে পড়ে সর্বত্র। এর মধ্যে বিভিন্ন দেশ প্রায় $3 বিলিয়ন রপ্তানি আদেশ স্থগিত বা বাতিল করায় দিশেহারা হয়ে পড়েন উদ্যোক্তারা। 99.9% পরিবার বা লোক তারা কিন্তু এই বছরটাতে ক্ষতিগ্রস্ত। কিন্তু ঝুঁকি নিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া এবং সরকার ঘোষিত 1,21,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাওয়ায় অনেকটাই ঘুরে দাঁড়ায় পোশাক শিল্প। রপ্তানি কমার হার গেল মার্চে 35% থাকলেও পরিস্থিতির উন্নতি হয় নভেম্বরে তা দাঁড়ায় মাত্র 6%। আমরা আস্তে আস্তে আগের মাসের চাইতে ভালো করব হয়তো, কিন্তু আগের বছরের চাইতে ভালো করা কঠিন হবে। বাস, ট্রেন থেকে শুরু করে লঞ্চের মতো পাবলিক পরিবহন, এমনকি আকাশপথের নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সব যোগাযোগ। বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন 3 লাখের বেশি প্রবাসী। এত কিছুর পরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শঙ্কা উড়িয়ে দিয়ে রেমিট্যান্সে রেকর্ড গড়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াই $42 বিলিয়ন মাইল ফলক। অন্যান্য দেশও আরো বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসাবে আমি বলবো যে আমরা একটু আপেক্ষিকভাবে হয়তো ভালো আছি। করোনায় ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্যের খরায় পড়ে রাজস্ব আয়। সেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধাগ্রস্ত হয় ভ্যাট আহরণ। এরপরও লক্ষ্যমাত্রার তুলনায় 25,000 কোটি টাকা কম আয় হলেও নভেম্বর পর্যন্ত রাজস্ব আয়ে 3.19% প্রবৃদ্ধি অর্জন করে রাজস্ব বোর্ড। আগামী বছর একটা ভালো উচ্চমাত্রার রিকভারি আমরা আশা করব, যদি এটা জুলাই আগস্টের মধ্যে এটা আমরা কন্টিনিউ করে রাখতে পারি রিকভারি ফেজটাকে, এবং পরে প্রবৃদ্ধির ফেজে চলে যেতে পারি। পেঁয়াজ আলুর আকাশচুম্বী দর এবং বন্যার কারণে সেঞ্চুরি হাঁকানো সবজি ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষের। ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ভোক্তাদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বর্ণের ভরিতে অন্তত 25,000 টাকা বৃদ্ধির রেকর্ড গড়ে। তবে দীর্ঘ মন্দার পরও শেয়ার বাজারের সূচক ও লেনদেন দুই বেড়েছে ইতিবাচক পদক্ষেপে। বছরের শেষ প্রান্তে বাজারে এসে চমক দেখায় মোবাইল অপারেটর রবি। মহামারীর কারণে প্রণোদনা চাওয়া ছাড়া তেমন কোনো পাবলিক কর্মসূচি ছিল না ব্যবসায়িক সংগঠনগুলোর। তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে করোনা উপেক্ষা করে রাজপথে নামেন ব্যবসায়ীরাও। সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি একটু বেশ খানিকটা ঢিলাঢালা ভাবে সামনের দিকে এগোবে। এদিকে কাজ শুরুর 6 বছর পর 10ই ডিসেম্বর সবশেষ স্প্যান বসায় জোরালো অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে পদ্মা সেতু। কর্মসংস্থান বাড়াতে উৎপাদনমুখী প্রকল্পে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। এবার তৃতীয় ধাপে 64টি পৌরসভা নির্বাচন হবে 30 জানুয়ারি। দলের নিয়ম মেনে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে দলীয় ফর্ম সংগ্রহ করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। তবে মনোনয়ন বোর্ডের মত উপেক্ষা করে নির্বাচন করলে তাদের বিষয়ে দল কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শেখ ফজল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডক্টর আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুস সোবাহান গোলাপ সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। দুর্নীতিবাজদের নির্মূলের পাশাপাশি সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ত্যাগী নেতাকর্মীরাই দলের নেতৃত্বে থাকবেন, সুযোগ সন্ধানী কিংবা অনুপ্রবেশকারীরা নয়। প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণসভায় রাজধানীর সরকারি বাসভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাদল রায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। জীবনের শেষ দিন পর্যন্ত মোহামেডান আর আওয়ামী লীগ ছিল তার পরিচয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের সুযোগ সন্ধানীদের সুযোগ নেই। যারা দুর্নীতি করেন তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে, তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। বয়কট করতে হবে দুর্নীতিবাজ, নারী অবমাননাকারী দখলবাজদের। এদের সংখ্যা বেশি নয়,
দল, সমাজ এবং রাষ্ট্রে সৎ নৈতিকতা সম্পন্ন ত্যাগীদের আনতে হবে, দিতে হবে সম্মান, বসাতে হবে মর্যাদার আসনে। অনেক সময় গুটি অপরাধীর জন্য পুরো দলকে বদনামের শিকার হতে হয়। এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ার আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, উন্নয়ন বিরোধী ও দলের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে নেতাকর্মীদের। যারা দুঃসময়ে দলের পাশে ছিল, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ছিল, তারাই নেতৃত্বে আসবে। যারা সুযোগ সন্ধানী, তাদেরকে নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নাই। মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয় এমন অনলাইন কন্টেন্ট প্রচার বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। বলে যে আমরা করোনাকে সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তাই বলে আওয়ামী লীগের উপদেষ্টা ও 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকেই বাঙালির মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, আর ওই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম এই আলোচনার আয়োজন করে। আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সিদ্ধান্ত ছিল সঠিক। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বিরোধী অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান সাবেক মন্ত্রী আমু। অনুষ্ঠানে অন্য আলোচকরা বলেন, ৭১-এর পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এই চক্রটি ধর্মের নামে ধর্মীয় ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, $3 দিয়ে কেনা করোনা ভ্যাকসিন $5 দিয়ে কিনছে বাংলাদেশ। এ থেকেই বোঝায় সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালনের কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। ঠাকুরগাঁয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, 2018 সালের 30 ডিসেম্বরের ভোট 29 ডিসেম্বর রাতেই করে ফেলেছিল সরকার। ওই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি। করোনার ভ্যাকসিন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আপনার দেখা যাচ্ছে যে $3.22 আপনার এটা ভারত কিনছে, কিন্তু আমাদের $5 ওপরে আপনার এটাকে কিনতে হবে। এই যে আপনার প্রতি টিকায় প্রায় 1.78 বেশি নেওয়া হবে, যদিও বলা হচ্ছে বিনা পয়সা দেওয়া হবে, কিন্তু ফাইনালি এটা যাবে জনগণের ট্যাক্সের পয়সা থেকে। এখানে একটা দুর্নীতির বড় অংশ, এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে সরকারের একজন উপদেষ্টা, তাকেই কন্ট্রাক্টটা দেওয়া হচ্ছে। বাংলাদেশে করাপশন এখন আপনার এটা লিগালাইজড হয়ে গেছে, এটা আপনার রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি স্বাধীনতার মূল শক্তি, আর বিএনপির সাথে যারা আছে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি। 50 বৎসরে গুটি কয়েক যারা স্বাধীনতার বিরোধিতা করছে, রাজাকার আলবদর আল সাম, তাদের তালিকাটা প্রকাশ করতে আজও দেশ ব্যর্থ কেন? ওই কয়টার নাম প্রকাশ করলে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটি মানুষ বাংলাদেশের মুক্তিযোদ্ধা। সুতরাং যে কয়টা সরাসরি বিরোধিতা করছে, এই সংখ্যাটা নির্ণয় করে জাতিকে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বলে বিভক্ত করে, জাতীয় ঐক্য বিনষ্ট করে আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব করেছে অনিশ্চিত। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। মহামারী করোনায় একদিনে প্রাণ গেল আরও 30 জনের। এদিন প্রাণহানির সংখ্যা বাড়লেও কমেছে নতুন শনাক্ত হওয়া কোভিড-19 পজিটিভ রোগী। শনিবার নতুন করে 30 জনের প্রাণহানিতে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭,৪২৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 834 জনের দেহে করোনায় উপস্থিতি মিলেছে। এদিন দেশের মোট 163টি পরীক্ষাগারে 9,912টি নমুনা পরীক্ষা শেষে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,08,099 জনে। শনিবার সুস্থ হয়েছেন 1,685 জন, মোট সুস্থ 4,50,488 জন। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 8.41%, সুস্থ হয়েছেন 88.66% এবং মৃত্যুর হার 1.46%।
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে নকশা বহির্ভূত অবৈধ 753টি দোকানের মধ্যে 400-র বেশি উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার দোকান উচ্ছেদ কার্যক্রম তৃতীয় দিনের মতো শেষ হয়েছে। বৈধ কারো দোকান ভাঙা হয়ে থাকলে ঢাকা দক্ষিণের মেয়র তাদের বিষয়টি বিবেচনায় রাখবে বলে জানিয়েছেন ডিএসসিসির কর্মকর্তা। আর উচ্ছেদের আগে সময় দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের উচ্ছেদ অভিযানের পর পাশের সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশা বহির্ভূত উচ্ছেদ অভিযান শুরু হয় বুধবার থেকে। এর ধারাবাহিকতায় একদিনের বিরতি দিয়ে শনিবার 12টা থেকে শুরু হয় তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান। সারা দিনে প্রথম ও দ্বিতীয় তলা মিলিয়ে 30টির বেশি দোকান ভাঙা হয়। ফুল নকশার বাহিরে বিশেষ করে লিফটের জায়গা, টয়লেটের জায়গা অপসারণ করে দোকান করা হয়েছিল। এই সমস্ত জায়গায় যেখানে ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলো থাকার কথা, সেখানে যে দোকান রয়েছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এগুলো অপসারণ করছি। ব্যারিস্টার শেখ ফজলেনুস তাপস স্যার ইতিমধ্যেই বলেছেন যে প্রকৃত ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। উচ্ছেদের তালিকায় পড়া দোকানিরা ঘটনাস্থলে থেকে দেখেন তাদের রুটি রুজির জায়গা ভেঙে ফেলার দৃশ্য। ভাঙার আগে সময় দেওয়ার আকুতি ছিল তাদের। যেই বসলাম, আমাদের দীর্ঘ 3 মাস সময় দিলে আমরা একটু গুছাইয়া অন্য জায়গায় একটা ব্যবস্থা করতাম। এটি দিয়ে আমাদের সংসার চলতো, আমার 2টা বাচ্চা। এখন আমি কোথায় যাব, কি করব? স্যার যাওয়ার কি হয়েছে? আমাদের কে দেখবে? আমাদের একটা পুনর্বাসন দেখ। রাস্তায় যারা ফুটপাতে জুতা বেছে ওদেরও খারাপ হয়ে গেছে, ওরাও ভালো আছে। একদারে উঠে দেয় আর একদারে বসে, আর আমাদের তো বসার কোনো ইয়েও নাই। সাইদ খোকন সাহেব আসলেন, মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব আসার পরে যখন নাকি ট্রেড লাইসেন্সটা দিয়েছে, খাজনা কাটছে, তখন আমরা বুঝতে পারি নাই যে এই দোকানগুলো অবৈধ। আর তখনই আমরা ইনভেস্টগুলো করছি সবাই না বুঝা। এখানে মাননীয় মেয়র মহোদয় কিন্তু ফকরশলীর মাধ্যমে এইগুলি বাদ দিয়ে কিন্তু বোর্ড মিটিংয়ের মাধ্যমে, সিটি কর্পোরেশন বোর্ড মিটিংয়ের মাধ্যমে কিন্তু যে 670টি দোকান উনি কিন্তু এটা কমপ্লিট করছে। এদিকে নকশা বহির্ভূত এই অবৈধ উচ্ছেদ অভিযানের কারণে দোকান খুলতে পারছেন না বৈধ দোকানিরা। দ্রুত দোকান খুলে দেওয়ার অনুমতির জন্য অনুরোধ জানিয়েছেন এসব ব্যবসায়ীরা। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সমাহিত হলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। ক্যান্সারের মধ্যে করোনা সংক্রমণের পর রাজধানীর একটি হাসপাতালে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শক্তিমান অভিনেতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। নাম কি বদি? জি। বাকের কি খুন করেছে? মৃত্যুকে বড় ভয় ছিল বদির। বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা রাত সাক্ষী দিয়ে জীবনের প্রতি আকাঙ্ক্ষার সেই কালোত্তীর্ণ অভিনয় করা কোথাও কেউ নাটকের বদি চরিত্রে অভিনয় করেছিলেন আব্দুল কাদের। এরপর নক্ষত্রের রাতের দুলাভাই থেকে টেলিভিশন নাটকের স্বর্ণযুগের অসংখ্য নাটকে জনপ্রিয় সব চরিত্রে অভিনয় করেছেন এই শক্তিমান অভিনেতা। জনপ্রিয় এই অভিনেতা চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ক্যান্সারে ভোগা আব্দুল কাদেরকে ফিরিয়ে আনা হয় ভারতের চেন্নাই থেকে। এর মধ্যে করোনায় আক্রান্ত হন 69 বছর বয়সী এই অভিনেতা। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। মিরপুর ডিওএইচএস এর বাসায় জানাজা শেষে শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য শেষবারের মতো আনা হয় এই অভিনেতাকে। আব্দুল কাদেরের বর্ণাঢ্য অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন সহশিল্পীরা। মা বলছে, কাদের এটা তো নাটক, আমি করছি, দেখো তুমি করতে পারবে না। কাদের কাকা বললো, না আমি পারবো না, আমি তোমাকে এরকম খাটিয়ার মধ্যে দেখতে পারবো না, কিন্তু আমাদেরকে এখন দেখতে হচ্ছে, এটাই পৃথিবীর নিয়ম। একটা জীবন অবসানটা আমাদের মঞ্চকে, আমাদের সংস্কৃতি জগৎকে সাংঘাতিকভাবে দুর্বল করছে, এবং কাদেরের প্রস্থান সেই দুর্বলের মধ্যে আরও একটি বড় অবসান ঘটলো আমাদের। আর সবচেয়ে বড় কি, অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। পারিবারিক জীবনেও দারুণ সুখী ছিলেন বহুজাতিক কোম্পানি বাটার কর্মকর্তা, সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি। তাকে হারিয়ে শোকে কাতর স্বজনরাও। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশতে নসিব করেন। উনি অনেক ভালো মানুষ ছিলেন। দাদা আমাকে বলে দিয়েছিল
তুমি বড় সিঙ্গার হবা, বড়দের সম্মান করবা, ভালো কাজ করবা। আব্দুল কাদেরের অভিনীত 30টি মঞ্চনাটকের মধ্যে এখনো কৃতদাস, স্পর্ধা, মেরাজ ফকিরের মাও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রয়াত রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক হায়দার আনোয়ার খান জুনো ৭১ শুধু সম্মুখ যুদ্ধই করেননি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন। বিকেলে আনোয়ার খান জুনোর স্মরণে এক শোক সভায় বক্তারা একথা বলেন। তারা আরও বলেন, অসম্ভব গুণী হওয়া সত্ত্বেও প্রচার বিমুখ ও নিভৃতচারী ছিলেন জুনো। হায়দার আনোয়ার খান জুনো ছিলেন একাধারে বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত ২৯ অক্টোবর মারা যান বীর এই মুক্তিযোদ্ধা। তার স্মরণে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক শোকসভা আয়োজন করে নাগরিক শোকসভা জাতীয় কমিটি। এতে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, প্রয়াত জুনোর মেয়ে অনন্যা লাবণী পুতুল, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সহ অনেকে। এছাড়া অনলাইনে সংযুক্ত হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, জুনোর বড় ভাই কমরেড হায়দার আকবর খান রনজ সহ অনেকে। জুনোর স্মৃতিচারণ করেন জাফরুল্লাহ চৌধুরী। এই মাসের শেষে স্কুলের ছাত্রছাত্রীদেরকে পুস্তক বিতরণ করবে, সেখানে কিছু গদ বাঁধা কয়েকজনের নামই থাকবে, সেখানে হায়দার আনোয়ার খান জুনোর কথা থাকবে না। অথচ সেই তরুণ যে নরসিংদীকে মুক্ত এলাকা করেছিলেন, তার কত বড় সাহস, কত বড় অবদান, সেটা আমাদের কারো মনে থাকে না। আজকে আমাদের সবার দায়িত্ব যারা এই হায়দার আনোয়ার খান জুনোর মতো ব্যক্তিদেরকে বইয়ের অংশ হিসাবে করা, জাতির ইতিহাসের অন্তর্ভুক্ত করা। হায়দার আকবর খান রণ বলেন, জীবদ্দশায় এক মুহূর্তের জন্য কমিউনিস্ট আদর্শ থেকে সরে দাঁড়াননি ছোট ভাই জুনো। মুক্তিযুদ্ধে তার সাহসিকতার কথা স্মরণ করেন রাশেদ খান মেনন। এটি স্বাধীন সত্য দিয়ে কমিউনিস্টদের সামনে দাঁড়িয়ে মানুষের সামনে হাজির করার জন্য আমি অনুভব করেছিলাম সেই কমিউনিস্ট সংগঠন গড়ে তুলতে, যেটা করেছিল 11 ফেব্রুয়ারি কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি। জুনো সেই সমন্বয় কমিটির সামনের কাতারের নেতা ছিলেন। তার জীবনে কখনো তিনি সম্পদ বাড়াননি, এমনকি নামও তিনি চাননি। প্রচার বিমুখ কথাটা এসেছে, কথাটা সত্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি একটা আদর্শ বিশ্বাস করতেন, এবং সেটা হচ্ছে কমিউনিস্ট আদর্শ। হায়দার আনোয়ার খান জুনোর স্মৃতি ধরে রাখারও আহ্বান জানান বক্তারা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। মানবাধিকার ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার পেয়েছেন বাংলা ভিশনের রিপোর্টার দীপন দেওয়ান। রাজধানী সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু সহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। টেলিভিশন ক্যাটাগরিতে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যৌথভাবে পুরস্কার পেয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহিন ও সময় টিভির খান মোহাম্মদ রুমেল। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হয় আরও 6 রিপোর্টারকে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2020 দেওয়া হয়েছে বিশিষ্ট 7 জনকে। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণ পরিষদের 43তম বার্ষিক সভায় এই পুরস্কার দেওয়া হয়। শিল্পী সাধন ঘোষ বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার 2020-এ ভূষিত হয়েছেন। প্রাবন্ধিক রফিক কায়সার, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার 2020, শিশু সাহিত্যিক শাহরিয়ার কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার এবং প্রাবন্ধিক জুলফিকার মতিন সাদাত আলী আকন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। গুণীজন এবং তাদের প্রতিনিধিদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা স্মারক তুলে দেন বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। সভায় 2019-20 অর্থ বছরে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর KM মুজাহিদুল ইসলাম এবং উপপরিচালক নুরুন্নাহার খানম সহ অন্য কর্মকর্তারা। মানিকগঞ্জের ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচারপ্রার্থী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে বগুড়ায় ধুনটে 2য় শ্রেণীর স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে 4 আসামি।
পারিবারিক দ্বন্দ্বের জেরে বগুড়া শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আলী আশরাফ ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, 14 ডিসেম্বর ধুনটের নশরতপুর গ্রামে ইসলামী জলসা থেকে শিশুটি হারিয়ে যায়। রাতে একটি বাঁশঝাড় থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরদিন শামীম রেজাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে ওই শিশু ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর গ্রেফতার করা হয় বাপ্পি আহমদ, কামাল পাশা ও লাবলু শেখকে। এদিকে মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচার প্রার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে শুক্রবার রাতে। পুলিশ জানায়, 14 ডিসেম্বর স্বামীর সাথে কথা কাটাকাটি হয় ওই গৃহবধূর। বিষয়টি সুরাহার জন্য সন্ধ্যায় তিনি যান ইউপি চেয়ারম্যান কাদেরের কাছে। ওই সুযোগে চেয়ারম্যান গৃহবধূকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে, সেই সাথে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা 9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নাটোর। হাড় কাঁপানো শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন তাপ নেই। শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। ঠান্ডা দিয়ে শীতের মধ্যে কাজকাম করা খুব কষ্ট হচ্ছে ভাই। হাতটা কাটে ফেলছি। সূর্য বের হলে তারপরে আমরা কাজে আসি। অতিরিক্ত কুয়াশা ঠান্ডার কারণে আমরা শ্রমিক পাচ্ছি না পাওয়ার কারণে আমি নিজে বাধ্য হচ্ছে জমিতে নামিছি কাজ করার জন্য। চুয়াডাঙ্গায়ও জেঁকে বসেছে শীত। সন্ধ্যার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে হাটবাজার। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও বেড়েছে শীত। এতে হাসপাতালগুলোতে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি ও কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে হাড় কাঁপানো শীতে কাবু গাইবান্ধার চরাঞ্চলের খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। গরম কাপড় না থাকায় বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। খুবই শীত, মানুষ একেবারেই জলসর হয়ে গেছে, কেউ বাইরে হওয়ার সাহস পাচ্ছে না। কুয়াশা কম কিন্তু হাত পা ঠাডায়, শীতে গাড়ি চালানি খুব সমস্যা হয়। টাকা পয়সা নাই, কামে রোজগার কম, বাজারে হাট করি না শীতের কাপড়ে কিনি। সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে চরাঞ্চলের মানুষ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আল্লামা আহমেদ শফি হত্যা মামলা তুলে নিতে তার পরিবারকে হেফাজতের নেতারা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোহাম্মদ মঈনুদ্দিন। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, আল্লামা শফির মৃত্যুর পর তাকে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা করায় হেফাজতের বর্তমান আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর পক্ষে একটি চিহ্নিত মহল মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আহমেদ শফির পরিবার ও মামলার বাদী হিসেবে তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে বলেও জানান মঈনুদ্দিন। সংবাদ সম্মেলনে আল্লামা আহমেদ শফি হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা সহ তার পরিবারের নিরাপত্তার দাবি জানান মোহাম্মদ মঈনুদ্দিন। আমি যেদিন মামলা করছি ওই দিন রাত্রে বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমাকে হত্যা করবে, আমাকে ফাইলে মারি ফেলাবে, আমাকে ফাইলে জোতা ফিরিয়ে করে মারবে, আমাকে ফাইলে জব করে দেবে, ওই ধরনের অনেক কিছু লিখে গেছে, হুমকি দিয়ে যাচ্ছে। আমরা যাতে সত্য কথা বলতে না পারি সেজন্য অদ্যবধি আমাদের পরিবারের সকল সদস্যদেরকে এর পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের পরিবার থেকে 2 এপ্রিল বায়তুল মোকাররম উত্তর গেটে মহাসমাবেশ করবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাউল রহমান চৌধুরী। এ সময় তিনি কওমি মাদ্রাসার জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে হেফাজতে ইসলামীর সাবেক আমির আল্লামা আহমেদ শফি হত্যা মামলা দ্রুত রিপোর্ট প্রদান সহ 6টি দাবি পূরণেরও আহ্বান জানান। ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, কৃষি উপকরণের দাম হ্রাস ও জাতীয় স্বার্থে পাট এবং চিনি শিল্প রক্ষা সহ কয়েকটি দাবি নিয়ে বিপ্লবী কৃষক সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করোনার এই দুঃসময়ে ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রাখলেও ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। চালের ভরা মৌসুমেও বাজারে চালের দাম মানুষের নাগালের বাইরে। বাজারে হু হু করে বাড়ছে চালের দাম, কিন্তু গোডাউনে ধান চাল নষ্ট হচ্ছে। আর সরকার বিদেশ থেকে চাল আমদানির উদ্যোগ নিয়েছে। পাটকল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন
সাইফুল হক। এখনও সব বই পৌঁছেনি রংপুর অঞ্চলে। করোনা দুর্যোগে অলস সময় কেটেছে টানা 10 মাস। এখন নতুন বছরের শুরুতেই বই চায় শিক্ষার্থীরা। যথাসময়ে নতুন বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। শাহনাজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ছুটির মধ্যেই শেষ হচ্ছে আরেকটি শিক্ষাবর্ষ। কদিন পরেই নতুন বছর। স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার মূল্যায়নপত্র জমা দিচ্ছেন শিক্ষার্থীরা। সারা দেশের মতো উত্তরের 8 জেলায় 1 জানুয়ারি নতুন বই হাতে পাওয়ার প্রত্যাশায় খুদে শিক্ষার্থীরা। প্রায় 4 কোটি নতুন বই তুলে দেওয়া হবে তাদের হাতে। তবে করোনা পরিস্থিতিতে নেই কোনো তোড়জোড়। এবার যদি একটু দেরিতে বই পাই তাহলে আমাদের পড়াটা শুরু করতে দেরি হবে, আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়বো অনেক। প্রথম দিনই নতুন বই পেতে তো বড়ই ভালো লাগে, কিন্তু এবছর না পেয়ে দুঃখ তো থাকবেই। এখন বই যে কবে দিবে সেই ডেট তো আর জানা হয়নি এখনো। এখন যদি বই আরো দেরিতে পাওয়া যায় তাহলে এটা তো আরো একটা বাচ্চাদের জন্য ক্ষতি। বিগত বছরগুলোর শুরুতেই সবার হাতে বই তুলে দিতে পারলেও এবার তা নিয়ে সংশয় আছেন শিক্ষকরাও। কোভিড-19-এর কারণে যে আমাদের সমস্যা চলছে, শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বব্যাপী এই সমস্যা মোকাবেলা করছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের বই কেবল আসা শুরু করেছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে 21,41,000 শিক্ষার্থীর জন্য 2,80,20,000 বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে মাত্র 20 ভাগ বই। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই 16 জানুয়ারি পর্যন্ত শ্রেণীর কার্যক্রম বন্ধ রেখেছে, অর্থাৎ স্কুলগুলো বন্ধ। এবং সেই ক্ষেত্রে বইগুলো কিভাবে আমরা বিতরণ করব এখনও আমাদের কাছে নির্দেশনা এসে পৌঁছেনি। আর প্রাথমিক স্তরে 30,44,000 শিক্ষার্থীর জন্য 1,27,50,000 বইয়ের চাহিদার বিপরীতে মিলেছে 70 ভাগ। এইবার একটু ব্যতিক্রমধর্মী বই উৎসব হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে আমাদের টিচাররা বই ছাত্রদের বাড়ি বাড়ি পৌঁছায় দিবে। স্কুল বন্ধ থাকলেও নতুন বই নিয়ে পরবর্তী শ্রেণীর পড়া বাড়িতে বসেই শুরুর অপেক্ষায় শিক্ষার্থীরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। রাজশাহীর কাঁচাখালী ও পুঠিয়া পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্যের রিপোর্ট। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে রাজশাহীতে ততই জমে উঠছে প্রচারণা। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে তাদের মিষ্টি কথায় ভুলতে নারাজ ভোটাররা। পৌর মেয়র হিসাবে যোগ্য প্রার্থীকেই চান তারা। গরিব দুঃখী মানুষের পাশে থাকবে, তাকে আমরা ভবিষ্যতেও চাই, এখনো চাই। যে যোগ্য, যাকে সবসময় আমরা কাছে পাই, তারে কি ভোট দিব। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এদিকে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীদের। আমার 9টা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় তারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। সরকার সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা নির্বাচনে এসেছি, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। সাম্প্রতিক কালে যে ভোটারের উপস্থিতি নিয়ে যে সংশয় দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমি অগ্রিম বলে রাখি আপনাদের যে ইনশাল্লাহ 80 থেকে 90% মানুষের ভোটারের উপস্থিতি হবে কাটাখালীর মাটিতে। তবে নির্বাচন কর্মকর্তা বলছেন প্রচারণা চলাকালে প্রার্থীদের যেসব অভিযোগ আসছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ জানায় বিশৃঙ্খলাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অধিকন্তু আমি প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে এজেন্ট যদি তারা নিয়োগ দিতে পারেন, যদি দেন তাহলে ভোট কেন্দ্রে আসার পথে এবং ভোট কেন্দ্রে অবস্থানকালীন কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হবে না। যদি কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে বা আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় করার চেষ্টা করে, আমরা যথাযথভাবে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব। আগামী 28 ডিসেম্বর নির্বাচনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন জয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। তবে কে হবে এই দুই পৌরসভার কর্তা, তার জন্য অপেক্ষা করতে হবে 28 ডিসেম্বর পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহীর ভিন্ন পরিস্থিতি বরিশালে, নেই নির্বাচনী আমেজ। বাকেরগঞ্জ ও উজিরপুরে নির্বাচন নিয়ে তেমন প্রতিদ্বন্দ্বিতার লক্ষণ নেই। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচন 28 ডিসেম্বর। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত প্রার্থীরা।
এরই মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে উঠান বৈঠক প্রচারণা ব্যাপকভাবে চললেও সেভাবে মাঠে দেখা মিলছে না বিএনপি প্রার্থীদের। নির্বাচন কমিশনারের পক্ষে আমাদের আকুল আবেদন, আমরা যারা জনগণ পাবলিক আছি, আমার ভোটটা আমি যাকে খুশি তাকে দিয়ে যেন নিরাপদে আমার বাসায় আমি ফিরতে পারি। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে, কিন্তু নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন বোঝা যাবে আসলে নির্বাচন কেমন হচ্ছে। তবে কোনো প্রার্থীকেই ছোট করে দেখছেন না আওয়ামী লীগ প্রার্থীরা। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় সেটা আমি দেখাতে চাই আপনাদের, আমি নিজে প্রার্থী হিসেবে দেখাতে চাই। প্রত্যেক বছরের তুলনায় এবার কাস্টিং ভোটের সংখ্যা বেশি হবে, যেহেতু ইভিএম সবার মধ্যে একটা আনন্দ লক্ষ্য করা গেছে। এদিকে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার আশা বিএনপি প্রার্থীদের। আমি সন্দিহান, এর আগে ছিল ব্যালট, এবার আসছে এই সরকারের ইভিএম, তাদের ক্রয় করা ইভিএম, তারাই ভালো জানে যে আসলে কোন পদ্ধতির নির্বাচন তারা করবে। এই 150 পোলাপানের নামে লিস্ট হয়েছে, একজন এড়াইতে পারবে না, সেন্টারে যাইতে দেওয়া হবে না, সব বাইর করে দেওয়া হবে। প্রথম দফায় বাকেরগঞ্জ ও উজিরপুর পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনে 3 জন করে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর সেনবাগে হতদরিদ্র শীতার্ত 2000 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম। তাঁর বাবা শহীদ তরিকুল্লাহ বীর বিক্রম ফাউন্ডেশনের উদ্যোগে সকালে উপজেলার শায়েস্তানগর গ্রামে নিজ বাড়িতে প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন জায়গায় তিনি গরিবদের মাঝে শীতবস্ত্র দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1995-96 ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রাণ রসায়ন লেকচার গ্যালারিতে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অধ্যাপক আহমদ বশির, রাশিদুল ইসলাম ও রফিকুল ইসলাম নোমানের কাছে শপথ নেওয়ার মাধ্যমে ডুফারের নতুন কমিটির দায়িত্ব নেয়। একই সাথে বিগত কমিটির সদস্যদের ক্রেস্ট এবং সংবর্ধনা দেওয়া হয়। নতুন সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক GM আক্তার হুসাইনকে স্বাগত জানান বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড প্রাণ 2019-20 সালে শেয়ার হোল্ডারদের জন্য 32% হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে কোম্পানির 35তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা সহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতিতে বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এদিকে রংপুর ফাউন্ডারি লিমিটেড ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে 2019-20 সালে তাদের শেয়ার হোল্ডারদের জন্য 23% হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। কোম্পানির 40তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রতীন্দ্রনাথ পাল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ার হোল্ডাররা। এতে বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন। করোনা মোকাবিলায় জীবন বাজি রেখে চিকিৎসা সেবা দেয়া 30 চিকিৎসক ও 5 নার্সকে সংবর্ধনা দিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। তাদের প্রত্যেককে দেওয়া হয় অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটন ওয়াশিং মেশিন। দায়িত্ব পালনের সময় করোনায় মৃত্যুবরণকারী 2 চিকিৎসকের পরিবারকে দেওয়া হয় 1 লাখ টাকা করে। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে হেলথ কেয়ার হিরোস নামে এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক SM মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার AK আজাদ খান, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, পরিচালক ও নার্সরা। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এই প্রকল্পের আওতায় নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের মাঝের চরের আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা না কাটলে প্রকট হবে বেকারত্ব, সংখ্যা বিশ্লেষকদের। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। তৃতীয় ধাপে 64 পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত, বিদ্রোহ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
সৎ ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, সতর্ক থাকতে হবে অনুপ্রবেশকারীদের বিষয়ে বলেছেন মন্ত্রীরা। দুর্নীতির উদ্দেশ্যেই $3 করোনা টিকা $5 কিনছে সরকার, অভিযোগ বিএনপি। 30 ডিসেম্বর পালন করবে গণতন্ত্র হত্যা দিবস। গুলিস্তানের সুন্দরবন স্কোয়ারে 400-র বেশি অবৈধ দোকান উচ্ছেদ, ভাঙার আগে সময় দেওয়ার দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ থাকছে রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। সঙ্গে থাকার ধন্যবাদ।